পাঁচ ব্যাংক একীভূত হয়ে দেশে প্রথম রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক হতে যাচ্ছে। নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি বা ইউনাইটেড ইসলামী ব্যাংক অফ বাংলাদেশ পিএলসি। দুর্বল ব্যাংকে গ্রাহকদের আস্থা ফেরাতেই এই উদ্যোগ সরকারের। বাংলাদেশ ব্যাংক বলছে, রাষ্ট্রীয় মালিকানায় এসব ব্যাংকের প্রতি আস্থা ফেরার পাশাপাশি তারল্য সংকটও কাটবে। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকের আস্থা ফেরাতে ব্যাংকে থাকতে হবে পর্যাপ্ত তারল্য। অনিয়ম, দুর্নীতি ও তারল্য সংকটে নুয়ে পড়া পাঁচ ইসলামী ব্যাংক একীভূত হয়ে একটি ব্যাংকে রূপান্তরিত হচ্ছে, যা দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক। পরিচালিত হবে সরকারি মালিকানায়, এতে গ্রাহকের আস্থা ফিরবে, এমনটাই প্রত্যাশা বাংলাদেশ ব্যাংকের। যদিও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুন শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি দাঁড়িয়েছে 1,49,000 কোটি টাকার বেশি, যা বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, রাষ্ট্রীয় মালিকানায় ব্যাংকের গ্যারান্টর খোদ সরকার, ফলে আর্থিক অবস্থা খারাপ হলেও আস্থা যাবে না গ্রাহকদের। এই পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত হয়ে যখন রাষ্ট্রের মালিকানায় আসবে, সাধারণ মানুষের মধ্যে একটা বিশ্বাস সৃষ্টি হবে যে এই দুর্বল মার্জকৃত ব্যাংকের মালিকানা এখন রাষ্ট্রের হাতে, রাষ্ট্রের কাছে আমার আমানত সুরক্ষিত। বিশ্লেষকরা বলছেন, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার মাধ্যমে গ্রাহকের আস্থা কতখানি ফিরবে তা নিয়ে রয়েছে সংশয়। তবে গ্রাহকের আস্থা ফেরাতে হলে নতুন ইসলামী ব্যাংকে তারল্য সংকটে জোর দিতে হবে। একই সাথে খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নিতে হবে বলেও জানান তারা। মার্জার অ্যাকুইজিশন তো হয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, কিন্তু এখানে অ্যাকুইজিশন করতে যাচ্ছে গভর্নমেন্ট। আমি এই জিনিসটার এগেনস্টে, যে কারণ আসলে আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠানগুলোর এক্সপেরিয়েন্স কিন্তু ভালো না। সরকার যদি অ্যাকুইজিশন করতে চায়, তাহলে সরকারি ব্যাংকগুলোকে সরকার ঠিক করে না কেন, তাই না? তো সেগুলোও তো আপনার প্রভিশনিং শর্টফল আছে, ক্যাপিটাল শর্টফল আছে। নতুন রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক শক্তিশালী হলে তাদের আবারও বেসরকারি খাতে তুলে দেওয়া হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক একীভূতকরণ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক মাজিদুল হক। মাজিদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, পাঁচটি ব্যাংক একীভূত হয়ে একটি ইসলামী এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক হতে যাচ্ছে, যেখানে ব্যাংক পাঁচটি এরই মধ্যে কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে। সেখানে এই একীভূতকরণ আসলে কতটা গ্রাহকদের আস্থা ফেরবে বলে আপনি মনে করেন, এবং তারল্য সংকট কাটবে কিনা? জি, ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য। সেটা হচ্ছে, দেখুন, যে ব্যাংক একীভূতকরণের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আমি মনে করবো এটা একটা মডেল। তা এই মডেলটা কতটুকু সফল হবে সেটা কিন্তু এখনো টোটালি বলা যায় যে এটা অনিশ্চিত। তার কারণ হচ্ছে যে এই ব্যাংকগুলোর 1 কোটির কাছাকাছি হয়তো গ্রাহক রয়েছে। তা এই গ্রাহকদের আস্থা তো নষ্ট হয়েছে। তাহলে এই গ্রাহকরা কি সামনের দিনে এই ব্যাংকগুলো মিলেই তো অন্য একটা লোগো, নতুন লোগো পরিণত হয়ে ইউনাইটেড ইসলামী ব্যাংক হতে যাচ্ছে। তাহলে ওই নতুন লোগোতে তারা আবার ফিরে আসবে কিনা, এটা কিন্তু আমি বলবো যে সম্পূর্ণ একটা অনিশ্চিত। তার কারণ বিগত 1 বছর ধরেই, প্রায় 1 বছরের কাছাকাছি ধরেই কিন্তু গ্রাহকদের স্বার্থকে বড় করে দেখে আমরা একীভূতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি। কিন্তু গ্রাহকদের দুর্ভোগ তো দিনে দিনে বেড়ে চলেছে। সেই দুর্ভোগটা তো আপনার লাঘব করার দায়িত্ব হচ্ছে যে আপনার রেগুলেটরের। কিন্তু রেগুলেটর এত দেরি করলে, একীভূতকরণের সিদ্ধান্ত এত দেরিতে কেন? কারণ এটা যদি আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে যে আপনার একটা আস্থার জায়গা, সেই আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেলে ওই আর্থিক প্রতিষ্ঠানে আপনার এভারেজ 10 বছরেও ওই আপনার সাধারণ গ্রাহকদের কাছ থেকে ডিপোজিট আসে না। সুতরাং এবং আরেকটা কথা আমি বলতে চাই যে আপনার বেসরকারি খাতের যে ব্যাংকগুলো একীভূতকরণের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাহলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিদ্ধান্তটা কোথায়? রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ফরেনসিক অডিটের সিদ্ধান্তটা কোথায়? সেই সিদ্ধান্ত থেকে আমরা কেন পিছিয়ে রয়েছি? আমার তো সরকারের কাছে প্রথম আমার আসলে চাওয়া ছিল, আমার দাবি ছিল যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সংস্কার করা। কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কিন্তু এখন কোনো ধরনের কোনো ঋণ প্রদান করা হচ্ছে না। বেসরকারি খাতের ব্যাংক বলেন এবং রাষ্ট্রায়ত্ত খাতের আপনি ব্যাংক, যেমনটা বলছিলেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তো অবস্থা খুব একটা ভালো না, সেটা আমরাও জানি। তো সেই ক্ষেত্রেই আপনার কাছে জানতে চাইছি, এই বেসরকারি ব্যাংকগুলো একীভূত হয়ে কিন্তু সেই আবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকই হতে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে সরকারি ব্যাংকগুলো কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন এই সিদ্ধান্ত?
যে গভর্নমেন্টের যে আগে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল, যেরকম আপনার এখন ডেভেলপমেন্ট ব্যাংক আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা ব্যাংক মিলেই কিন্তু বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক হয়েছে। কিন্তু এই ব্যাংকটার কি মানে আগের মতন কি আস্থা অর্জন করতে পারছে কিনা সেটা একটা সন্দেহ আছে। এবং বাংলাদেশের কিন্তু কোনো ধরনের এই ধরনের ট্রেন্ড নাই যে এই ধরনের সিদ্ধান্তের মাধ্যম দিয়ে যে আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে, এটা কিন্তু কোনো ধরনের প্রতিষ্ঠানের কোনো এভিডেন্স কিন্তু বাংলাদেশের নাই। সুতরাং এই মডেলটা সাকসেস নাও হতে পারে, এবং এই যদি ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তটা যদি মানে সফল না হয় সরকার, তাহলে কিন্তু রাষ্ট্র অনেক ক্ষতিগ্রস্ত হবে। তার কারণ আমি বলি, কারণ রাষ্ট্র কিন্তু সে বৈদেশিক উৎস থেকে ঋণ করে কিন্তু এই ব্যাংকগুলোর ক্যাপিটাল সাপ্লাই দিবে, ক্যাপিটাল সরবরাহ করবে, তাই না? তাহলে আমি প্রথম বলছি 20,000 কোটি টাকা দিব, কিন্তু আমার তো কিছুদিন পরে বৈদেশিক উৎস থেকে আমাকে ক্যাপিটাল সাপ্লাই দিতে হবে। তাহলে আইএমএফ আবার কিছুদিন আগে বলেছে যে বাংলাদেশ 2025-26 অর্থ বছরে $8 বিলিয়ন উপরে ঋণ নিতে পারবে না। তাহলে আইএমএফ এর কিন্তু একটা ঋণের একটা শর্ত জুড়ে দিয়েছে। সুতরাং বাংলাদেশ কিন্তু একটা গভীর চ্যালেঞ্জের ভিতরে পড়েছে। ব্যাংকগুলো যদিও 25-26 অর্থ বছরের বাজেটে 13,000 কোটি টাকা রাখা হয়েছে ব্যাংক সংস্কারের জন্য, কিন্তু আমার তো আরো ক্যাপিটাল লাগবে। কারণ এখানে হচ্ছে যে আপনার 1.5 লাখ কোটি টাকা 2 লাখ কোটি টাকার বিষয়। তাহলে এই সরকার যে দ্বৈত চ্যালেঞ্জের ভিতরে পড়েছে, সেই দ্বৈত চ্যালেঞ্জকে মানে সামাল দিয়ে আপনার আমানতকারীদের টাকা ফেরত কিভাবে দিবে, সেটাও তো একটা চ্যালেঞ্জের ভিতরে রয়েছে। তাহলে অনেক দিকে সরকার চ্যালেঞ্জ, একটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ। আপনার কাছে সবশেষ জানতে চাবো, আমরা জানি যে সামনে নির্বাচন আছে এবং সরকার পরিবর্তনের সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আসলে এই কার্যক্রম কতটা সফল হবে বলে আপনি আশা প্রকাশ করেন? আপনার ব্যাংক সংস্কারের যে শর্ত বলেন, ব্যাংক একীভূতকরণের যে বিষয়গুলো বলেন, এটা সামনে রাজনৈতিক সরকার আসছে, রাজনৈতিক সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করবে এইটার সফলতা। কারণ অন্তর্বর্তী সরকার এই কাজটা কিন্তু শুরু করে দিল, কিন্তু রাজনৈতিক সরকার যদি না চায় তাহলে কিন্তু এটা সফল হওয়ার সম্ভাবনা নেই। এবং রাজনৈতিক সরকারের উপরেই ডিপেন্ড করতেছে, নির্ভর করতেছে আর্থিক খাত কতটুকু সুশাসন ফিরে আসবে আর্থিক খাতে, এটা সম্পূর্ণ রাজনৈতিক সরকারের উপরে ডিপেন্ড করতেছে। কারণ পূর্ববর্তী যে রাজনৈতিক সরকারগুলো ছিল তারা কিন্তু আর্থিক খাতকে নানাভাবে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে আর্থিক খাতে নানা ধরনের দুঃশাসনে পরিণত করেছিল। সুতরাং সামনের প্রসপেক্ট রাজনৈতিক সরকার কি করবে সেটার উপরে নির্ভর করছে আর্থিক খাতের সফলতা এবং আপনার গুড গভর্নেন্স। হক, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিদেশি বিনিয়োগকারীদের হিসাব খোলার পর তাৎক্ষণিক সেই তথ্য জানানোর শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যাংকগুলো এখন থেকে এসব হিসাব খোলার বিষয়ে আগ্রহী হবে বলে আশা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনাবাসী টাকা হিসাব বা এনআরটিএ ও বিদেশি বিনিয়োগের জন্য অস্থায়ী বৈদেশিক মুদ্রা হিসেবের বা এফসি রিপোর্টিং প্রয়োজনীয়তা শিথিল করা হয়েছে। ব্যাংকগুলোকে এখন থেকে এসব হিসাব খোলার সময় তাৎক্ষণিক জানাতে হবে না। এর পরবর্তীতে অনুমোদিত ডিলারদের নবায়ন সার্টিফিকেট, অনলাইন ট্রানজ্যাকশন আইডি ও হিসেবের বিবরণী নিয়ে 14 দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। এমনকি বিদেশি তহবিল স্থানীয় মুদ্রায় রূপান্তর করা যাবে। এছাড়া অনিবন্ধিত বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় খরচ মেটানোর পরে হিসাবের স্থিতি অনুমোদন ছাড়াই বিনিয়োগকারীরা বিদেশে নিতে পারবেন। এনভয় টেক্সটাইলের সঙ্গে $3 কোটি চুক্তি স্বাক্ষর করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এর ঋণ পরিবেশ বান্ধব শিল্পায়ন ও আধুনিকায়নে এগিয়ে নেবে এবং গার্মেন্টস খাতে নতুন মানদণ্ড তৈরি করতে সহায়তা করবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, এটি বাংলাদেশে এডিবির প্রথম সাস্টেনেবিলিটি লিঙ্কড ঋণ। এ ধরনের ঋণ হল ভবিষ্যৎমুখী পারফরমেন্স ভিত্তিক ঋণ সুবিধা, যেখানে পূর্ব নির্ধারিত কর্মক্ষমতার সূচক এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের অগ্রগতি মূল্যায়ন করা হয়। এনভয়ের জন্য নির্ধারিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে কারখানার ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস। ঋণের অর্থ ব্যবহার করা হবে ময়মনসিংহের ভালুকায় কারখানায় নতুন স্পিনিং ইউনিট নির্মাণ ও নকশার কাজে, যেখানে বছরে অতিরিক্ত 4,550 টন সুতা উৎপাদন ক্ষমতাযুক্ত হবে। অবশেষে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বাজার ছাড়ার প্রবণতা কমেছে, সেই সঙ্গে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের সংখ্যাও বাড়ছে। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে 40টি, সেই সঙ্গে বেড়েছে স্থানীয় বিনিয়োগকারীর সংখ্যাও।
সিডিবিএল এর তথ্য অনুযায়ী বর্তমানে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বিও হিসেবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৫২,৭২টিতে, যা গত ৩১ আগস্ট ছিল ১৬,৪৫,৪০১টি। এই হিসেবে গত এক মাসে শেয়ার বাজারে বিও হিসাব বেড়েছে ৬,৮২৬টি। বর্তমানে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের নামে বিও হিসেব আছে ৪৩,৮০১টি। গত ৩১ আগস্ট বিদেশি ও প্রবাসীদের নামে বিও হিসাব ছিল ৪৩,৭৬১টি। অর্থাৎ গত এক মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৪০টি। বর্তমানে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা বাড়লেও এর আগে বিপুল বিনিয়োগকারী শেয়ার বাজার ছেড়েছেন। বিদেশি বাংলাদেশিদের শেয়ার বাজার ছাড়ার প্রবণতা শুরু হয় ২০২৩ সালের নভেম্বর থেকে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নির্দেশনায় পূজার সরকারি ছুটিতেও দেশের স্থলবন্দরগুলো সচল রয়েছে। তবে ব্যবসায়ীদের অনুপস্থিতির কারণে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোপুরি গতি পায়নি। বন্দর সংশ্লিষ্টরা জানান, কর্মকর্তাদের উপস্থিতিতে অফিস সচল রয়েছে, তবে দুদিন আমদানি রপ্তানি না হয় কার্যত রাজস্ব আদায়ের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বন্দর ব্যবহারকারীরা জানান, কাস্টমস খোলা রাখা হয়েছে ঠিকই, কিন্তু ব্যবসায়ী এবং শ্রমিকরা না থাকায় কার্যক্রম এগোনো সম্ভব হয়নি। এছাড়া আগে থেকে প্রস্তুতি থাকলে কন্টেইনার ছাড় করা যেত। কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীরা অবশ্য নির্দেশনা অনুযায়ী নিয়মিতভাবেই অফিস করছেন। আমদানি রপ্তানি কিছু সীমিত আকারে, যেমন কাঁচামাল, ফল, পেঁয়াজ, মাছ, এগুলো সীমিত আকারে এই বন্দর দিয়ে এখনো চালু আছে। ব্যবসায়ীদের সুবিধার্থে সিএনএফ এজেন্ট সহ সকলের দাবির প্রেক্ষিতে এবং এনবিআর এর নির্দেশনা মোতাবেক ১ এবং ২ অক্টোবর সীমিত আকারে লোড এবং আনলোড কার্যক্রম চালু রয়েছে। এক মাস স্থগিত থাকার পর ১৪ অক্টোবর রাত ১২টা থেকে চট্টগ্রাম বন্দরে বর্ধিত শুল্ক আদায় শুরু হবে। ফলে বন্দরে আসা সব জাহাজ, কন্টেইনার ও কার্গোর বিল নতুন হারে নেওয়া হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সব জাহাজ, কন্টেইনার ও কার্গো ছাড়াও সিএনএফ প্রতিনিধি সহ ব্যবহারকারীদের বাড়তি শুল্ক দিতে হবে। এছাড়া তালিকাভুক্ত শিপিং এজেন্টদের ব্যাংকে বাড়তি হারে টাকা জমা রেখে আসা জাহাজের ছাড়পত্র নিতে বলা হয়েছে। এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে ২৩টি খাতে বর্ধিত শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। এতে খরচ বেড়ে যায় সর্বোচ্চ ৪১% পর্যন্ত। তবে এই সিদ্ধান্তে ব্যবসায়ীরা আপত্তি জানালে নৌ পরিবহন উপদেষ্টা ১ মাসের জন্য শুল্ক আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত দেন। ১ মাসের এই স্থগিতাদেশ শেষ হচ্ছে ১৪ অক্টোবর। দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে পর্যটক ও দর্শনার্থীদের সরগরম সারা দেশের পর্যটন কেন্দ্র। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই পর্যটকরা ভিড় করেছেন কক্সবাজার, কুয়াকাটা, সৈকত ও পাহাড়ে। ইতিমধ্যে হোটেল, মোটেল, রিসোর্টগুলো পরিপূর্ণ দর্শনার্থীর সমাগমে। দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকত, পাহাড়ে এখন উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন ছুটির এই সময়ে প্রকৃতির সঙ্গে কাটাতে। আবহাওয়াটা কিছুটা গুমোটের কারণে আমরা এখন কিছুটা এনজয় করতে পারছি না, বাট হোপ আমরা কালকে সকালে আরো অনেক ভালোভাবে এনজয় করতে পারবো। পূজার ছুটিতে অনেক ভালো লাগলো। পর্যটকদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটার বিভিন্ন পয়েন্ট। আগতরা সৈকতের বালিয়াড়িতে উত্তাল ঢেউয়ে মেতেছেন সমুদ্র স্নানে। আমরা আজকে সকালেই আসছি, একটু পরে নামবো, বিচে গোসল করবো। আমরা বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই আসছি, আমাদের খুবই ভালো লাগছে, আমরা খুবই এক্সাইটেড। হোটেল, মোটেল সবকিছুই বর্তমানে বুকিং হয়ে গেছে, তো আমরা আগেই বুকিং দিয়ে রাখছিলাম, যার জন্য আমাদের সমস্যা হয় না। টানা ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে বান্দরবানে। পরিবার পরিজন নিয়ে আসা পর্যটকরা ভিড় জমাচ্ছেন মেঘলা, নীলাচল, নীলগিরি, দেবতাকুম সহ জেলার সব দর্শনীয় স্থানে। দীর্ঘদিন পর দর্শনার্থীদের আগমন দেখে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। এবার হাজার কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ীদের। গত 2 দিন আগ থেকে আগামী 4 দিন পর্যন্ত আমাদের 100% বুকিং আছে। আমাদের বান্দরবনে ইনশাআল্লাহ শান্তি বিরাজ করতেছে। আমরা অনেক খুশি, আমরা অনেক আগে রুমগুলো সব সেল করে ফেলছি, তবে এখন যারা আসতেছেন নতুন করে আমরা রুম সেল করতে পারতেছি না। এদিকে খাগড়াছড়ি সহিংসতায় পর্যটন খাতে কিছুটা প্রভাব পড়েছে রাঙামাটিতে। বেড়াতে আসার পরিকল্পনা বাতিল করেছেন অনেকে, তবে যারা এসেছেন তাদের হতাশ করছে না প্রকৃতি। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
৪৮ ঘন্টা পর চালু হলো আফগানিস্তানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা। তালেবান সরকারের প্রধানমন্ত্রী ইন্টারনেট চালুর নির্দেশনা দিয়েছেন বলে জানায় বিবিসি। ইন্টারনেট নজরদারি সংস্থা নেটবক্স জানিয়েছে, লাইভ নেটওয়ার্ক ডাটা ইন্টারনেট সংযোগ ফিরে আসতে দেখা যাচ্ছে। ইন্টারনেট সেবা ফিরে পাওয়ায় রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেছেন সাধারণ মানুষ, কারণ এখন আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন তারা। বন্ধ থাকা ব্যাংক, শপিং সেন্টার, মানি এক্সচেঞ্জ মার্কেটের মতো অন্যান্য সেবা আবার চালু হওয়ায় জমজমাট হয়ে উঠেছে কাবুল। 2 দিনের এই ব্ল্যাক আউটে ব্যবসা বাণিজ্য, বিমান চলাচল ও জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে নারী ও কিশোরীদের আরও বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তালেবান সরকার হঠাৎ এসব সেবা বন্ধ করে দেওয়ায় দেশে বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। চট্টগ্রাম বন্দরে বর্ধিত হারে শুল্ক আদায়ের বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন। খায়রুল আলম সুজন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, এই যে বর্ধিত হারে শুল্ক আরোপ করা হয়েছে, এতে করে ব্যবসা বাণিজ্যের খরচ কতটা বেড়ে যাবে আপনাদের জন্য? ধন্যবাদ। অ্যাকচুয়ালি বন্দর যে মাসুল বৃদ্ধি করেছে তার প্রায় তারা যে মাসুলটা বৃদ্ধি করেছে, এখন যে বর্তমান যে মাসুল আছে তার প্রায় 41% তারা বৃদ্ধি করেছে বলে ঘোষণা দিয়েছে। অ্যাকচুয়ালি এখানে যে মাসুল বৃদ্ধি করার যে অংশ আছে সেগুলোকে সবগুলো প্রায় আমাদের অনেকগুলো আইটেমের উপরে মাসুল বৃদ্ধি করা হয়েছে। প্রায় 56টা আইটেম হবে। আমাদের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়ার উপরে কিন্তু মাসুলগুলো নির্ধারণ করা থাকে। সেই মাসুলগুলোকে আপনার বিভিন্ন ধরনের মাসুলের উপরে বিভিন্ন ধরনের আপনার নির্ধারণ করার পরে একটা জায়গায় এনে টোটালকে আপনার 41% করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে সেটি 100 এবং 100-র উপরেও কিন্তু বৃদ্ধি করা হয়েছে, পার্সেন্টেজের উপরে বৃদ্ধি করা হয়েছে। তো সর্বসাকুল্যে এটাকে 41% যেটা করা হচ্ছে সেটা কিন্তু আমাদের যে বর্তমান যে মাসুল আছে তার থেকে অনেক প্রায় অর্ধেকের পরিমাণ মাসুল বৃদ্ধি করা হয়েছে বলে আমাদের একটি ধারণা। তার যে এটির যে বিরূপ প্রভাব পড়বে সেটির কথা বলছেন, সেইটা আসলে আমরা যে মাসুলটা বৃদ্ধি করা হয়েছে, আমরা কিন্তু মাসুল যে এটা পেমেন্ট দেওয়া হয় সেই পেমেন্টটা কিন্তু আমরা ডলারের মাধ্যমে পেমেন্ট করা হয়। এই যে 86 সালের পরে যে মাসুলটা বৃদ্ধি করা হয়েছে বলবো এই প্রথম। অ্যাকচুয়ালি 86 সালে যখন মাসুলটা বৃদ্ধি করা হয় বা মাসুলটা নির্ধারণ করা হয় তখন ডলারের রেট ছিল 31 টাকা 40 পয়সা, আর বর্তমানে সেই ডলারের রেট কিন্তু প্রায় 122 টাকার উপরে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু 4 গুণের উপরে অটোমেটিকলি মাসুল কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। তো এই মাসুল বৃদ্ধির সাথে যদি নতুন করে যে মাসুলটা বৃদ্ধি হবে, সেই মাসুলের বৃদ্ধির হার কিন্তু অনেক বেশি চাপ আমাদের যে অর্থনীতিতে, আমাদের যে আমদানিকারক যারা আছেন তাদের উপরে বর্তাবে। পাশাপাশি যারা আমাদের রপ্তানিকারক আছেন তাদের উপরে কিন্তু এই আমদানির যে মাসুলের যে বৃদ্ধি, রপ্তানির যে মাসুল বৃদ্ধি সেটির উপরে অনেক বেশি চাপ বৃদ্ধি হবে। এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমাদের যারা আমদানিকারক আছেন, রপ্তানিকারক আছেন, তাদেরকে কিন্তু এই ব্যবসাগুলো তাদের পরিচালনা করতে হবে। পাশাপাশি আমরা যারা শিপিং লাইন আছি, আমরা কিন্তু এই যে টাকাগুলো পরিশোধ করি সাধারণত আমদানিকারক বা রপ্তানিকারক থেকে কিন্তু এই তার ফ্রেটের বাবদ কিংবা জাহাজ ভাড়া বাবদ যেই আমরা ফ্রেটটা পাই তার উপরে কিন্তু আমরা এই বন্দরকে সেই মাসুলগুলো দিয়ে থাকি। আলটিমেট আমাদের যারা আমদানিকারক আছেন, রপ্তানিকারক আছেন, তাদের উপরে কিন্তু এই মাসুল বৃদ্ধির যে প্রভাব সেটা কিন্তু পড়বে। বিশেষ করে আরেকটি জিনিস আমি বলতে চাই, সেটি হলো আমাদের যারা আমদানিকারক আছেন তারা কিন্তু আমদানির যে পণ্যগুলো আসে সেগুলো কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে যারা একেবারে মার্ট লেভেল পর্যন্ত যারা আছেন তাদের কিন্তু এগুলোকে এই আমদানি পণ্যের সাথে কিন্তু তারা কিন্তু ক্রেতা এবং ভোক্তা, এইটা কিন্তু তাদের উপর প্রভাব পড়বে। দ্বিতীয়ত হলো আরেকটি জিনিস হলো আমাদের রপ্তানির উপর একটি আরো বেশি প্রভাব পড়বে, সেটি হলো খায়রুল আলম, আপনিও যেরকমটা বলছিলেন সেক্ষেত্রে আমি আপনার কাছে একটু জানতে চাইবো, 23টি খাত অন্তর্ভুক্ত করা হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য খাত কোনগুলো রয়েছে? বিশেষ করে আমাদের জনসাধারণের নিত্য প্রয়োজনীয় খাত কোনগুলা এই খাতের যুক্ত হয়েছে, যেগুলোর কিনা মূল্য বাড়তে পারে সামনে? না, যে মূল্যটা বৃদ্ধি করা হয়েছে আমাদের, দেখেন এখানে বললাম যে আমাদের প্রায় 52 থেকে 56টা খাত রয়েছে। এগুলো প্রতিটাই কিন্তু জাহাজের যে বন্দরে ভেড়ার পরে যে মাসুলটা, সেই মাসুলগুলো বিভিন্ন খাত নামে কিন্তু এগুলো বৃদ্ধি করা হয়, কিন্তু কালেক্ট করা হয়, বন্দর এগুলোকে কালেক্ট করে। কিন্তু আলটিমেট কিন্তু ওই পরিপূর্ণ টাকাটাই বা পরিপূর্ণ যে ইয়েটাই আছে মাসুলটাই পরিশোধ করা হয় কিন্তু আমদানিকারকের আমদানির যে আপনার নির্ধারিত যে ওশেন ফ্রেট আছে, জাহাজ ভাড়া আছে, সেটিকে সমন্বয় করে কিন্তু করা হয়। যেমন আমি উদাহরণে বলি, যেমন একটা জাহাজ যদি চট্টগ্রাম বন্দরে বেরাতে হয় তাহলে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ধরনের চার্জ আছে, যেমন
চট্টগ্রাম বন্দরে জাহাজ বাড়তি চার্জ আছে, চট্টগ্রাম বন্দরে এই যে জাহাজগুলো নিয়ে আসবে সেগুলো ট্রাক বোট চার্জ আছে, সেগুলো ডিস্ট্রিবিউটারিং চার্জ আছে, বার্থ অপারেটিং চার্জ আছে, নানান ধরনের চার্জের নামে আছে। কিন্তু সব চার্জগুলোই কিন্তু আমদানি পণ্য আনার ক্ষেত্রে কিন্তু ব্যয় করা হয়। রপ্তানি পণ্য আনার পাশাপাশি এগুলো কি আপনার আমাদের বহন করতে হয়। সেই বহন করা অর্থগুলো কিন্তু আমরা সাধারণত আমদানিকারক বা রপ্তানিকারক থেকে কিন্তু আমরা নিয়ে পরিশোধ করে থাকি। তো এই যে আমদানিকারক এবং রপ্তানিকারক থেকে আমরা যে অর্থটা আমরা কালেক্ট করি, এটিকে পুরোটাই বন্দরকে পরিশোধ করতে হয়। তো এই বন্দরকে পরিশোধ করার পরে আলটিমেট আমদানিকারকের কিন্তু পণ্যের যে ভ্যালু সেটা কিন্তু দাম বেড়ে যাবে এবং সেটির চাপ যেমন তাদের পড়বে, রপ্তানিকারক হলো তেমনি। খায়রুল আলম সবুজ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সময়।